পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। কয়েকদিনের ছুটি কাটিয়ে আবারও কর্মব্যস্ত ঢাকায় ফিরছেন নগরবাসী। তাই রেল, সড়ক ও নৌপথে রয়েছে যাত্রীদের চাপ। শুক্রবার সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে একে একে প্রবেশ করছে বিভিন্ন রুটের ট্রেন। প্ল্যাটফর্ম জুড়ে দেখা গেছে ঘরে ফেরা যাত্রীদের ভিড়। যাত্রাপথে অতিরিক্ত ভিড় না থাকলেও টিকিট সংকট এবং ট্রেনের দেরির কারণে ভোগান্তিতে পড়েছে অনেকে। সিএনজি চালিত অটোরিকশা ও রাইড শেয়ারিং অ্যাপের মোটরসাইকেলগুলোর সাথে ঢাকায় ফেরা যাত্রীদের দর কষাকষি ছিল লক্ষণীয়। তবে অনেক প্রতিষ্ঠানে এখনো পুরোপুরি উপস্থিতি শুরু না হওয়ায় আগামী রবিবার থেকে ঢাকা তার চিরচেনা পূর্ণরূপে ফিরবে। রেলপথে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ কতটুকু তা জানতে যুক্ত হব সহকর্মী মামুন হোসেনের সাথে। মামুন, কমলাপুরে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ কতটুকু দেখছেন? সময় মতো ট্রেনগুলো পৌঁছাচ্ছে কিনা, কোনো অভিযোগ রয়েছে কিনা যাত্রীদের, সব মিলিয়ে জানাবেন। চৈতি সকাল থেকেই কিন্তু ঢাকামুখী যে ট্রেনগুলো সেগুলো কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনের ফিরতে শুরু করেছে। আমরা কিন্তু সকাল থেকে যাত্রীদের বেশ চাপ দেখতে পেয়েছি। শুক্রবার ছুটির দিনে তারা যাত্রীরা ঢাকা ফেরা মানুষ কিন্তু তারা কিন্তু ঢাকায় ফিরছেন। আগামীকাল থেকে অনেকেরই অফিস খুলবে, তারা কিন্তু ঢাকায় ফিরতে শুরু করছেন আজকে থেকে। যাত্রীদের থেকে আমরা যে ধরনের অভিযোগ পেয়েছি তারা বলেছেন যে আজকের যে ট্রেনগুলো ঢাকায় ফিরছে সেগুলো কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টা করে কিন্তু দেরি করেছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে অতিরিক্ত ধীর গতি এবং বেশ কিছু জায়গায় কিন্তু ট্রেনগুলো থেমে থেমে ঢাকায় এসেছে। এছাড়া তারা আমাদেরকে জানিয়েছেন তারা নির্বিঘ্নেই তারা ঢাকায় আসতে পেরেছেন। শুধুমাত্র টিকিট পেতে অনেকেরই ঝামেলা হয়েছে। এছাড়া তারা তেমন কোনো অভিযোগ দেয়নি। এছাড়া ঢাকা থেকে কিন্তু অনেকেই এখন ঈদের পরে প্রিয়জনদের সাথে সময় কাটাতে কিন্তু ঢাকা ছেড়ে যাচ্ছেন। তারাও কিন্তু আমাদেরকে অভিযোগ দিয়েছেন তারা যে সময়টাতে তারা আসলে ট্রেনের যে সময় ছিল তারা কিন্তু সেই সময়টাতে তারা ট্রেনে উঠতে পারেনি। ট্রেনগুলো দেরিতে আসার কারণে ট্রেনগুলো কিন্তু আবার দেরিতেই প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছেন। তো সকাল থেকে বেশ কিছু ট্রেন আমরা ছেড়ে যেতে দেখেছি এবং সকাল থেকে কিন্তু অনেক ট্রেনই কিন্তু এখানে প্রবেশ করেছে। আমরা বেশ যাত্রী আমরা দেখতে পেয়েছি। তো অনেকের কিন্তু রবিবার থেকে অফিস হওয়ার কারণে তারা কিন্তু আজকে আসেনি, আগামীকালকে তারা আসবেন। আগামীকাল পর্যন্ত কিন্তু আমরা যাত্রীদের চাপ থাকবে বলে মনে করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদের ফিরতির শেষ সংবাদ। মামুন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মামুন হোসেন। রেলপথের পর এবার একটু সড়ক পথের খবর জানতে চাই। সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ যুক্ত আছেন আমাদের সাথে। ইমতিয়াজ, বাস টার্মিনালগুলোতে কতটুকু ভিড় দেখছেন? ঢাকায় ফেরা মানুষের কোনো ধরনের অভিযোগের কথা তারা বলছেন কিনা জানাবেন। ধন্যবাদ চৈতি। আমরা সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে, আমরা এর আগে মহাখালী বাস টার্মিনালে ছিলাম এবং আমি এখন আছি টেকনিক্যাল মোড়ে এবং এখানে গাবতলী বাস টার্মিনাল আছে এবং এখানে কিন্তু যেমন আমরা দেখেছিলাম যে মহাখালী বাস টার্মিনালে কিন্তু সকালের পর থেকেই দূরপাল্লা যে বাসগুলো আছে তারা কিন্তু ধীরে ধীরে আসছিল এবং যাত্রীর সংখ্যা, আমরা যাত্রীর চাপও দেখেছি এবং একই চিত্র কিন্তু অনেকটা গাবতলী বাস টার্মিনালেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে জানেন যে এখানে দূরপাল্লা, সারা দেশ থেকে দূরপাল্লার বিভিন্ন বাসগুলো এখানে আসে। বিশেষ করে আমরা দেখেছি সকাল থেকে কুড়িগ্রাম, রংপুর, সৈয়দপুর থেকে বাসগুলো এসেছে এবং যেগুলো আমরা দেখেছি গতকাল রাতে ছেড়েছে, প্রায় 9টা 10টার পরে ছেড়েছে এবং প্রায় 10-11 ঘন্টা বা ক্ষেত্র বিশেষে তারও বেশি যে যাত্রা করে তারা এই গাবতলী বাস টার্মিনালে এসেছে এবং সকাল থেকে দেখছি যে যাত্রী সংখ্যা গত কয়েকদিনের তুলনায় কিন্তু অনেকটাই বেশি। আপনি যেমন জানেন যে রবিবার থেকে আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আসলে খুলতে যাচ্ছে। তো এখানকার বাসে যে সকল সাধারণ যাত্রীরা এসেছে, আমরা দেখেছি যে অনেকে অভিভাবক এসেছে, অভিভাবকের সাথে তাদের সন্তানরা এসেছে। তাদের সঙ্গে যখন কথা বলেছি তারা বলেছে যেহেতু রবিবার থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলতে যাচ্ছে তো সেক্ষেত্রে তাদের বাচ্চাদের কথা বিবেচনা করে তারা অনেক আগে ভাগেই আসলে ফিরেছে এবং এখানকার বাস কর্তৃপক্ষ এবং কন্ট্রাক্টর তারা মনে করছে যে যেহেতু রবিবার থেকে অনেক প্রতিষ্ঠান খুলতে যাচ্ছে তো আগামীকালকে আসলে যাত্রীর সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে। এছাড়া যদি বলি যে আপনি অভিযোগের বিষয়টা আছে যে কোনো অভিযোগ আছে কিনা, তবে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছে যে আমরা ঈদের যাত্রার আগে আমরা যেমনটি দেখেছি যে অনেকে বাড়তি ভাড়ার অভিযোগ করেছে, আবার অনেক সময় দেখা গিয়েছে যে অনেকে টিকিট পাচ্ছিল। তবে এক্ষেত্রে কিন্তু
কিন্তু আমরা বেশিরভাগ যাত্রী বলেছে যে তারা কিন্তু বাড়তি ভাড়ার অভিযোগ নেই, তবে ক্ষেত্র বিশেষে কিছু মানুষ বলেছে যে কিছু যাত্রী বলেছে যে তাদের কাছে 100 বা 200 টাকা বাড়তি ভাড়া রাখা হচ্ছে। তবে যেহেতু তারা অনেকটা নির্বিঘ্নে ঢাকায় ফিরতে পেরেছে, তবে সেক্ষেত্রে তারা কিন্তু অনেকটা স্বস্তি প্রকাশ করেছে। এবং এছাড়া যানজটের বিষয়টা আসে, তবে আমরা যেমন মহাখালী বাস টার্মিনাল ছিলাম, ওইখানে ময়মনসিংহ বা শেরপুর বা উত্তরবঙ্গের যে বাসগুলো আছে, সিরাজগঞ্জ, রাজশাহী, সে অঞ্চলের বাসগুলোর ক্ষেত্রে তাদের যাত্রীদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা কিন্তু বলছিল যে কোনো ধরনের যানজট ছিল না, নির্বিঘ্নে তারা এসে আসতে পেরেছে। তবে গাবতলীতে আমরা যখন আসলাম, এখানকার যাত্রীরা যেহেতু দূরপাল্লার বাসগুলো বেশিরভাগ এখানে আমরা দেখেছি, বিশেষ করে রংপুর, সৈয়দপুর, নীলফামারী, তারা বলেছে যে ঢাকার প্রবেশের পর তাদের যানজট সেভাবে তাদের সম্মুখীন হতে হয়নি। তবে যমুনা অভিমুখে যারা যমুনার সেতুতে তারা যখন তাদের দীর্ঘ একটা যানজট সেই সময় ছিল, অনেক ক্ষেত্রে বেশি 2-3 ঘন্টা তাদের সেখানে অপেক্ষা করতে হয়েছে। তো সব কিছু মিলে যদি বলি, যাত্রীদের সঙ্গে কথা বলে আমরা যেমনটি বুঝেছি যে সামগ্রিকভাবে যেহেতু ভাড়া নিয়ে তাদের অভিযোগ নেই এবং 1-2 ঘন্টা দেরি হলেও তারা যেহেতু নির্বিঘ্নে ঢাকায় প্রবেশ করতে পেরেছে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ যাত্রীদের ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের মধ্যে স্বস্তি ছিল। এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। চৌতি। ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় এখনো পর্যন্ত 26 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আর ঘটনা তদন্তে 2টি কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার কারণ খুঁজতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে দুর্ঘটনায় নিখোঁজ স্বজনদের খুঁজে পেতে আজও ঘাটে ভিড় করেছেন অনেকে। উদ্ধার কার্যক্রম না চললেও স্বজনদের ফিরে পাবার অপেক্ষায় আছেন তারা। আর ফেরিঘাটে বাস ডুবির এই ঘটনায় এখনো পর্যন্ত 26 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে 18 জনের বাড়ি রাজবাড়ী জেলায়। বৃহস্পতিবার রাতে এই পরিবারগুলোর সদস্যদের হাতে সরকারি সহায়তা তুলে দেন জেলা প্রশাসক সুলতান আক্তার। পাশাপাশি ঘটনায় আহত 2 জনকেও সহায়তা দেওয়া হয়। এছাড়া নিহত 4 জনের বাড়ি কুষ্টিয়ায় এবং বাকিদের বাড়ি গোপালগঞ্জ, দিনাজপুর, ঢাকা ও ঝিনাইদহ জেলায়। এই পরিবারগুলোকেও নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে রাজবাড়ী জেলা প্রশাসন। রাজবাড়ী দৌলতদিয়া ঘাটের দুর্ঘটনায় আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, তদন্তে কোনো ধরনের অগ্রগতি হয়েছে কিনা জানাবেন। সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? চৈতি, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাট এলাকায়। আপনি জানেন গত বুধবার আর এই ঘাটটিতে কিন্তু একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটি সৌহার্দ্য পরিবহনের বাস যেটি যাত্রী সহ একদম সম্পূর্ণ নদীতে পড়ে যায় এবং সেই ঘটনায় কিন্তু 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মরদেহ উদ্ধারের পর সেই 26 জনকেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের কাজও সম্পূর্ণ হয়েছে। এরই মধ্যে বিষয়টি তদন্ত করার জন্য 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে 6 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও রাজবাড়ী জেলা প্রশাসন থেকে 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজকে সকাল থেকেও আমরা দেখেছি যে নদী পাড়ে কিন্তু উৎসুক জনতা, নদী পাড়ে কিন্তু মানুষ রয়েছে। এই নদীর যেই ঘাটটিতে এই দুর্ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ চলমান আছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সাথে একটু যুক্ত করে নিতে চাই। আমরা একটু উদ্ধার কাজের সর্বশেষ কি পরিস্থিতি একটু তার কাছ থেকে একটু জেনে আসার চেষ্টা করি। কি অবস্থা উদ্ধার কাজের সর্বশেষ যদি একটু? ধন্যবাদ। আপনারা দেখতেছেন যে আমরা পরশুদিন থেকে আমরা উদ্ধার কাজে যুক্ত আছি। গত পরশুদিন ভোর পর্যন্ত আমরা 23 জনকে উদ্ধার করেছি। গতকালকে আমরা 3 জন, সর্বশেষ 26 জনকে আমরা উদ্ধার করেছি। আপনারা জানেন যে এই সংবাদে আপনারা জানেন যে আমরাও দেখতেছি উদ্ধারের মানে দুর্ঘটনার সময় তো আমরা স্থানীয়ভাবে ছিলাম না এখানে, আমরা সংবাদ পাওয়ার পরে আসছি। তো আমরা যেটা জানতে পেরেছি যে অনেকে বলাবলি করতেছিল যে 40 থেকে 45 জন মতো লোক ছিল। তো আমরা যদি 45-40 সিটের গাড়ি, সেখানে বাড়তি কিছু লোক ছিল,
সে হচ্ছে 45 জন যদি ধরি, তো যখন গাড়িটা এখানে দাঁড়ায় তখন ফেরি অলরেডি চলে গেছে, ফেরি মিস করে ফেলছে। তখন গাড়ি থেকে কিছু লোকজন নেমে চা খাওয়ার জন্য গিয়েছিল। কতজন গেছে সে ঠিক না, মিনিমাম অনেকে বলা বলি যে 10-15 জন গেছে। তো সেই হিসেবে 45 জনের মধ্যে 15 জন যদি যায় তাহলে 30 জন লোক থাকার কথা। তো 30 জনের মধ্যে আপনারা দেখেছেন যে প্রায় দুর্ঘটনার সময় 8-10 জন মতো ছাত্রী বের হয়ে আসছে, সেখানে 20 জন বা 25 জনের মতো লোক থাকার কথা। তো অলরেডি আমরা 26 জন উদ্ধার করে ফেলেছি। তো সেই হিসেবে আর কোনো লোক থাকার কথা না। তারপরেও আমরা অধিকতর নিশ্চিত হওয়ার জন্য আমরা আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরি টিম সহকারে এবং নেভির ডুবুরি টিম সহকারে আমরা দুজনে একত্রে এবং ভাগ ভাগ করে আমরা এই যে স্পিড বোট নিয়ে আমরা আশেপাশে এলাকা আমরা সার্চ করতেছি যে ভেসে গেছে কিনা কোনো লাশ, এবং একটা টিম আমরা এখানে যেখানে দুর্ঘটনা সেখানে সার্চ করতে অলরেডি সকাল থেকে করতেছে, এবং একটা টিম আশেপাশে এলাকা স্পিড বোট নিয়ে সার্চ করতেছে। আমাদের এই সার্চ অব্যাহত থাকবে, সারাটা দিন অব্যাহত থাকবে। যদি কোনো মিসিং কোনো সংবাদ দেয় আমরা সেটার জন্য আসি, এবং অলরেডি অধিকতর নিশ্চিত হওয়ার জন্য আমরা এটা এখনো চলমান আছে। এবং আমাদের যে মহাপরিচালক উনি খুবই আন্তরিক এবং প্রতিটা ক্ষণে ক্ষণে আমাদের কিছুক্ষণ পরপরই আমাদের আপডেটটা নিচ্ছে এবং এই ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করছে। আমাদের ডিসি মহোদয় এবং টিওনো মহোদয় সবসময় খোঁজখবর নিচ্ছে। এই অবস্থায় আমাদের এই উদ্ধার অভিযান চলমান আছে, এখন পর্যন্ত চলছে আর কি। বালিয়াকান্দির একজন নারী অভিযোগ করেছিল যে তার ভাই বালিয়াকান্দির একজন নারী, মুক্তা নামে একজন নারী, সে গতকালকে অভিযোগ করেছিল যে তার ভাই নিখোঁজ আছে। নিখোঁজ বলতে কি, তার ভাই ঢাকা যাওয়ার উদ্দেশ্যে, ঢাকা একটা ইটের ভাটার চাকরি করে, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রাজবাড়ী বাস স্ট্যান্ডে আসছে। তার কাছে নাকি মোবাইলও ছিল না। তো সে আসার পর তাকে আর তার সাথে কোনো যোগাযোগ নাই। তার ধারণা হয়তো এই বাসে সে ঢাকা যেতে পারে। এই ধরনের একটা অনিশ্চিত একটা অভিযোগ, তো সেটা নিশ্চিত না, এই পর্যন্ত আছে। তারপরেও আমরা আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং চলছে, এখন পর্যন্ত চলছে। ধন্যবাদ আপনাকে। চৈতি, আপনি শুনছিলেন আমরা ঠিক দৌলতদিয়া ঘাটের 3 নম্বর ঘাটে, যেই ঘাটটিতে গত বুধবারে যে বাস দুর্ঘটনার ঘটনা ঘটে এবং 26 জন প্রাণহানি হয়, সেই ঘাট থেকে আমরা সরাসরি একজন ফায়ার সার্ভিসের কর্মকর্তাকে যুক্ত করেছিলাম এবং তিনি সর্বশেষ উদ্ধারের বিষয়টা কিন্তু জানাচ্ছিলেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু 26টি মরদেহের 26টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, সরকারের নিয়ম অনুযায়ী তাদেরকে কিন্তু আর্থিক সহায়তা করা হচ্ছে এবং জেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে বলেও রাজবাড়ীর জেলা প্রশাসক আমাদেরকে আশ্বস্ত করেছে। চৈতি, মেহেদি, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আমাদের সাথে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদি হাসান। কুমিল্লা স্টার লাইনের একটি বাসের ধাক্কায় প্রাইভেট কারে থাকা একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করে এবং আহত নিহতদের স্থানীয় হাসপাতালে পাঠায়। তবে এ ঘটনায় বেঁচে গেছে এক শিশু, তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কাজী এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। পবিত্র ঈদ উল ফিতর পালন করে নোয়াখালী থেকে ঢাকায় ফিরছিলেন প্রাইভেট কারের যাত্রীরা। মিয়ামি হোটেলে খাবার শেষে মহাসড়কে উঠছিলেন। এ সময় ঢাকা থেকে নোয়াখালীগামী দ্রুত গতি সম্পন্ন স্টারলাইন পরিবহনের একটি বাস এসে প্রাইভেট কারটিকে চাপা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই 4 যাত্রী মারা যান। নিহত যাত্রীরা হলেন আব্দুল মুমিন, ঝর্ণা, লাবিবা ও আরসাদ। তারা খিলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমেদের বোনের পরিবারের সদস্য। নিহত অপরজন গাড়ির চালক জামাল হোসেন। তো হোটেল থেকে বের হয়ে গাড়িটা যখন ক্রস করে সোজা রোডে হাইওয়ে উঠবে, ওই সময় বেপরোয়া হয়ে একটি গাড়ি এমন ভাবে ধাক্কা দিছে পুরো গাড়িটা দুমড়ে মুচড়ে গেছে। আমরা এটা সুস্থ বিচার চাই, সরকারের কাছে বিচার চাই এবং এদেরকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করে আমরা ক্ষতিপূরণ চাই সর্বোচ্চ। নতুন করে আইন করে এই ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতির পূরণের ব্যবস্থা করা, যে ড্রাইভারের পরিবারটাকে মৃত্যু পর্যন্ত এই 4টা মেয়ের ব্যবস্থা সরকার নেই। সিনিয়র সহকারী পুলিশ সুপার জানান, প্রাইভেট কারের যাত্রীদের মধ্যে শিশু আবরার বর্তমানে চিকিৎসাধীন। নিহতদের মরদেহ হাসপাতালে আছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আমাদের যে আইনি প্রক্রিয়া সেটা চলমান আছে এবং যারা ভিকটিম পরিবার তাদের পক্ষ থেকে লোক এসেছে, আপনারা দেখেছেন। আমরা আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিব এবং আমরা আইন অনুযায়ী এবং বিধি মোতাবেক আমাদের যে আইন, সড়ক পরিবহন আইন অনুযায়ী আমরা মামলা রেকর্ড করব এবং আমাদের তদন্তকারী কর্মকর্তা করবে, আপনারা সে মোতাবেকই আগাবো। ঘটনার পর চালক বাসটি ফেলে পালিয়ে যায়। এই ঘটনায় বাসটিকে জব্দ করেছে পুলিশ। শরীফ আজাদ প্রীতম, 71। ভোর 4টায় এসেছেন, একটু যদি বলেন আপনাদের কি তেল আছে এখন? না, তেল নেই। দীর্ঘ লাইন দাঁড়িয়ে আছে, কতক্ষণ অপেক্ষা করতে হবে ভাই? সেটা মানুষও বলেন, আমাকে বলে লাভ নাই, আমি কি বলবো? তেলের কি দাম বাড়ছে?
প্রত্যেকটা পাম্পে 40টা তেল নিতে গেলে 400 টাকা বেশি দিতে হয়। ভোর 4টা গেছি। ভোর 4টায় আসছেন, এখন কি তেল নিতে পারছেন? না, পারি নাই। রাজধানীতে আজকে জ্বালানি তেলের পরিস্থিতি কি তা জানতে যুক্ত হব সহকর্মী রাশেদ আনিসের সাথে। রাশেদ, আপনি এখন কোথায় আছেন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, গ্রাহকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। জ্বালানি তেলের সংকটের কথা বলছিলেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পুরো চিত্রটি এই যে সরাসরি যুক্ত হলাম সেখানে তুলে ধরবো। শুধু যদি আমি আমার লোকেশনটি দেখাই, আমি কিন্তু এখন এই মুহূর্তে আছি মহাখালী ফ্লাইওভারের ঠিক যেখান দিয়ে গাড়িগুলো নামছে সেখানে, এবং আমার পেছনে যদি দেখেন অনেক গাড়ি দেখা যাচ্ছে, এবং এই গাড়ি কোথায় যে শেষ হয়েছে সেটি আমরা দেখব। তার আগে যারা ভোগান্তিতে আছে তাদের দু একজনের সাথে যদি একটু কথা বলা যায়। কতক্ষণ ধরে আছেন এবং কি? আমি প্রায় 10:30 থেকে 10:30 থেকে বসে আছি এই জায়গাতে। গাড়ি নড়েও না? গাড়ি নড়েও না, এই যে আইসা বন্ধ করছি ওই পর্যন্তই। আমরা আরো দু একজনের সাথে কথা বলার চেষ্টা করি। আপনি যদি একটু বলেন কতক্ষণ ধরে আছেন এবং কি চিত্র দেখছেন? আমি এখানে প্রায় 2 ঘন্টা হয়েছে, আমি দাঁড়ায় আছি, এখনো তেল দিচ্ছে না, বলতেছে জুম্মার নামাজের পর তেল দিবে। তো আপনি এখন দাঁড়িয়ে আছেন মহাখালী, কিন্তু ওয়েট করছেন হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ে যাওয়ার। আমরা একটু দেখবো প্রধানমন্ত্রী কার্যালয় পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করছি, এবং সেই প্রধানমন্ত্রী কার্যালয় পর্যন্ত কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে আমরা একটু সেই চিত্রটি দেখাতে চাই। যেটি জানেন যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার, সেই যুদ্ধকে ঘিরে কিন্তু এখানে একটি জ্বালানি সংকট পড়ে আছে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা আছি হচ্ছে মহাখালী, এবং এই যে দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইনটি কোথায় যে শেষ হয়েছে সেটি যদি একটু দেখাতে চাই। সবশেষ গেল 2 দিন আগে কিন্তু জেট ফুয়েলের দাম 80% বৃদ্ধি করা হয়েছে, এবং সেই 80% বৃদ্ধি করার পর গেল 16 দিনে বিমানের যে ফুয়েল, সেই ফুয়েল প্রায় 160 টাকা বাড়ানো হয়েছে। 95 টাকা ছিল, এবং 160 টাকা বাড়ানোর পর সেটি 212 টাকাতে যে ঠেকেছে। এবং যে কারণে এই যে জেট ফুয়েলের দাম বাড়ানোর কারণে কিন্তু বিমানের ভাড়া যে দেশীয় এয়ারলাইন্সগুলো রয়েছে, কক্সবাজার থেকে শুরু করে গাড়ি স্লো দেশ থেকে শুরু করে সেরকম ভাবে কিন্তু হচ্ছিল সেটি 1000 থেকে 1200 টাকা পেরিয়ে গেছে। আমি কিন্তু এখন আছি জাহাঙ্গীর গেট, কিন্তু এই যে দেখছেন গাড়ি, সেই গাড়ির যে দীর্ঘ লাইন সেটি কিন্তু থামছেই না। প্রায় হাজার হাজার গাড়ি যারা কয়েক ঘন্টা অপেক্ষা করে আছে। আমরা চেষ্টা করব পেট্রোল পাম্পে যেতে পরিস্থিতি কি সেই পরিস্থিতিও এই লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর। এখন কিন্তু আছি আমরা শাইন গেট, এবং যদি দেখেন তাহলে গাড়ির যে পরিস্থিতি, অনেকেই আমাদেরকে অভিযোগ করছিলেন যারা ড্রাইভাররা রয়েছেন, একজনকে কিন্তু দেখছিলাম ঘুমাচ্ছেন। তারা বলছেন যে তেল নিতে এসে তারা কিন্তু পুরোপুরিভাবে ঘুমিয়ে গেছেন। তাদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ, তাদের চোখ কিন্তু সবসময় আছে হচ্ছে মধ্যপ্রাচ্যে, যেখানে আপনি জানেন যে ইরান, ইসরায়েল এবং হচ্ছে আমেরিকার মধ্যে যুদ্ধ হচ্ছে, এবং মধ্যপ্রাচ্যে কিন্তু নানাভাবে তেল খনি এবং তেল শোধনাগার যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু একের পর এক হামলা হচ্ছে। সেই কারণে আতঙ্কিত হয়ে আছেন কিন্তু দেশবাসী, এবং পরিস্থিতি এখন এমনটাই যে আমরা ইতোমধ্যে 1 মিনিটের উপর গাড়ি দিয়ে যাচ্ছি, এবং সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি যে তেলের জন্য দীর্ঘ লাইন লেগে আছে। যেই দীর্ঘ লাইন শেষ হওয়ার কিন্তু কোনো নাম আমরা দেখছি না। ইতোমধ্যে আমরা বিজয় সরণির কাছাকাছি চলে আসছি। অনেক গাড়ির ড্রাইভার যারা রয়েছেন তাদের সাথে যখন কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে তারা তেল নিতে এসে প্রায় 4-4.5 ঘন্টা 5 ঘন্টা অপেক্ষা করেন। অপেক্ষা করার পর তারা আসলে গাড়িতেই ঘুমিয়ে যান। এই যে তেল নেয়ার জন্য তাদের যে আকুতি, সেটি কিন্তু অনেক ধৈর্য সহকারে আসলে তারা অপেক্ষা করেন, এবং অনেক জায়গায় কিন্তু তেল নেই। আমরা বেশ কয়েকটি পেট্রোল পাম্প, এর আগেও 2-3টি পেট্রোল পাম্পে গিয়েছিলাম, এবং সেই পেট্রোল পাম্পগুলোতে যাওয়ার পর তারপর কিন্তু আমরা দেখেছি তেল নেই, ডিজেল দিচ্ছে। একই রকম চিত্র হয়তোবা এই যে পেট্রোল পাম্প ট্রাস্টের সামনে, সেখানেও হয়তোবা একই ধরনের দৃশ্য আমাদের দেখতে হবে। মূলত ডিজেলের যেই ডিজেল হয়তোবা দেয়া হচ্ছে, আমরা যতটুকু ড্রাইভারদের সাথে যে শুনেছি, এবং আমরা যখন হচ্ছে পেট্রোল পাম্পে যেতে পারবো, পেট্রোল পাম্পে যাওয়ার পর আসল যেই চিত্র, সেই চিত্রটি আসলে দেখাতে পারবো। দেখছেন অসংখ্য বাইক, এবং এই মুহূর্তে বোধহয় এইমাত্র আমরা সেই পেট্রোল পাম্পটিতে এসে পৌঁছালাম। এখন আমরা চেষ্টা করব এই পেট্রোল পাম্পটির ভেতরে যে আসলে কি ঘটনা ঘটেছে সে বিষয়টি জানার জন্য আমরা চেষ্টা করব। আমরা এখন একটু দেখব যে পেট্রোল পাম্পের কি অবস্থা। আমরা দেখছি যে বাস দাঁড়িয়ে রয়েছে, এবং অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু
এককভাবে দাঁড়িয়ে রয়েছে। খুব সম্ভবত এই যে পেট্রোল পাম্পটি, সেখানে হয়তোবা তেল শেষ হয়ে গেছে। মাঝখানে পেট্রোল পাম্পগুলোতে তেল দেওয়া হতো 5 থেকে 10 লিটার, কিন্তু এখন অনেক পেট্রোল পাম্পই যাত্রীদের আসলে প্রতিবাদের মুখে, কারণ তারা ঘন্টার পর ঘন্টা যেহেতু দাঁড়িয়ে আছেন, তাদের প্রতিবাদের মুখে কিন্তু এখন তেলের যে ট্যাঙ্কি রয়েছে সেটি অন্তত ফুল করেই তারা দেওয়ার চেষ্টা করেন। অনেকেই কিন্তু বলছিলেন যে জুমার নামাজের পর মূলত হচ্ছিল এই তেলের যেই সংকট, সেটি তেলের গাড়ি আসবে, তারপর হয়তো সেটি পূরণ হবে। আমি যদি একটু আপনার সাথে কথা বলি, একটু যদি বলেন আপনাদের কি তেল আছে এখন? না, তেল নেই দীর্ঘ লাইন দাঁড়িয়ে আছে, কতক্ষণ অপেক্ষা করতে হবে ভাই? সেটা মানুষও বলেন, আমাকে বলে লাভ নাই, আমি কি বলবো? কি অবস্থা সেটা বলেন। বন্ধ নাকি পাম্প? পাম্প বন্ধ। কখন নাগাদ এই পাম্প খুলবে? কারণ দীর্ঘ ওনাক বলেন, লোক আছে, উনি ওনাক বলেন পাম্প বন্ধ করে রেখেছে। আপনি যদি বলেন তেলের কি দাম বাড়ছে না, তেলের কি দাম বাড়ছে? প্রত্যেকটা পাম্পে 40টা তেল নিতে গেলে 400 টাকা বেশি দিতে হয়, বিশেষ করে নীলক্ষেত মোড়ে যে পাম্পটা আছে। ঠিক আছে, কেন এরকম রাস্তা? হ্যাঁ, কেন বলে যে আমাদের খরচ হয়েছে আনতে বেশি, এসে বকর চকর। আপনি কি ডিজেল নিতে আসছেন? হ্যাঁ, ডিজেল 400 টাকা বেশি দিতে হয়। তেলের সংকট এখন এতটাই বেশি যে ডিজেল নেওয়ার জন্য যাত্রীরা আসলে অভিযোগ করছেন যে তাদের 400 টাকা বেশি দিতে হয়। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? ভোর 4টায় গেছি। ভোর 4টায় আসছেন, এখন কি তেল নিতে পারছেন? না, পারি নাই। কেন? তেল আসে নাই। কখন তেল আসবে? ভাই আপনি যদি একটু দৃশ্যটি দেখেন যে তেল নাই এবং ভোর 4টায় এসেছেন। ভিতরে লাইভ করা নিষেধ। সেনাবাহিনী পাম্পে হলো সেনাবাহিনী যেটা সংকটটা আমরা দেখাচ্ছি এবং সংকট যেটা বাইরে কথা ভাই। অনেকে কিন্তু অভিযোগ করছেন যে ভোর 4টার দিকে তারা এসেছেন, ভোর 4টার দিকে এসেও আসলে তেল পাননি। মূলত এখানে যেই চিত্রটি সেটি হচ্ছে তারা আসলে অপেক্ষা করছেন কখন একটি তেলবাহী ট্রাক আসবে, আসার পর তারা তেল লোড করবেন। এবং সবশেষ আমরা যেহেতু জানতে পেরেছি যে রাত 10টার দিকে এখানে আসলে তেল শেষ হয়ে গেছে। এবং আমি কিছুক্ষণ আগে যে চিত্রটি দেখালাম যে মহাখালী ফ্লাইওভারের নিচ থেকে প্রায় কয়েক কিলোমিটার, কম করে হলো 1.5 থেকে 2 কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু শুধুমাত্র যাত্রীরা তেলের জন্য এবং তেল সংগ্রহ করার জন্য, তেল নেয়ার জন্য কিন্তু এখানে এসে অপেক্ষা করছেন। বলা যায় যে কতক্ষণ আসলে এই অপেক্ষা করতে হবে। অনেকে আসলে গাড়িতে ঘুমিয়ে যাচ্ছেন, সেটি আসলে বলা যায় না। জ্বালানি সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে, এটুকু আমি বলতে পারি। চৈতি। রাশেদ আনিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। রাজধানীতে জ্বালানি তেলের যে সংকট সে বিষয়ে শুনছিলাম। রাজধানীর বাইরে এবার একটু যেতে চাচ্ছি, জামালপুর এবং বরগুনাতে আছেন আমাদের দুজন সহকর্মী। শুরুতেই যাব জামালপুরে আছেন, সেখানে আমাদের সহকর্মী আনসারি সুমন। সুমন, জানাবেন যে জামালপুরে তেল সংকটের কি ধরনের প্রভাব দেখছেন, কি বলছেন গ্রাহকরা, সব মিলিয়ে সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। জ্বালানি তেলের তীব্র সংকট চলছে। প্রাথমিক পর্যায়ে পেট্রোল এবং অকটেনের যে সংকট ছিল সেটি কিন্তু এখনো রয়েছে। এখনো জামালপুরের 22টি পাম্পেই পেট্রোল অকটেন পাওয়া যাচ্ছে না। দু একটি পাম্পের মধ্যে 2-4 দিন পর পর হয়তো কিছু সময়ের জন্য পেট্রোল অকটেন দিতে পারছে, তারপরেও দীর্ঘ গাড়ির সারি তৈরি হচ্ছে। গত 2 দিন যাবৎ নতুন করে যে সমস্যা তৈরি হচ্ছে সেটি হচ্ছে ডিজেল সংকটের কারণে কিন্তু যেমন যাত্রীবাহী বাসরা সমস্যায় পড়ছেন, তেমনি যে ট্রাকগুলো রয়েছেন তারাও কিন্তু তেল পাচ্ছেন না। আজকে সকাল থেকে আমি বেশ কয়েকজন বাস ড্রাইভারের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই সময়ে যদি তাদের ডিজেল সংকটে পড়তে হয়, তারা যদি পাম্পগুলোতে গিয়ে ডিজেল সংগ্রহ করতে না পারেন, তাহলে ঈদ ফেরত যে যাত্রী আছে তারা কিন্তু বড় ধরনের দুর্ভোগে পড়বেন। আমি এই মুহূর্তে রয়েছি জামালপুর পৌর বাস টার্মিনালে। আমরা এখানে পরিবহন সংশ্লিষ্টদের সাথে একটু কথা বলে জানতে চাই তারা কি ধরনের তেল সংকটে পড়েছেন এবং এটি পরিবহন খাতের উপরে কতটা প্রভাব ফেলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লক্ষ্য করছি, আমরা বিগত বেশ কয়েকদিন আগেই পাম্প মালিক সমিতির সভাপতি সহ সম্মানিত নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন তারা গতকাল পর্যন্ত আমাদের কমিটমেন্ট রক্ষা করতে পেরেছেন। কিন্তু আমরা লক্ষ্য করছি গত রাত্রে থেকে তারা আমাদের কমিটমেন্ট রক্ষা করতে পারছেন না। সেক্ষেত্রে আমরা যদি এই কমিটমেন্ট রক্ষা করতে তারা আমাদেরকে না পারে, তারা যদি আমরা সঠিক সময়ে তেল সরবরাহ করতে না পারে, তাহলে কিন্তু আমাদের ঈদ ফেরত যে
যাত্রীগুলো রয়েছে সেই যাত্রীগুলো আমাদের নির্দিষ্ট সময়ে তাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছাতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা জোরালো দৃষ্টি আকর্ষণ করছি যাতে প্রত্যেক পাম্পে সর্বোচ্চ তেলের সরবরাহ থাকে। তাহলে আমরা বর্তমানে জামালপুর জেলা বাস মিনি বাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ যারা কর্মকর্তা রয়েছি তারা কিন্তু আমরা যাত্রীর বিভাগে পড়ছি বর্তমানে। আর যদি তেল সংকট নিরসন না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই শ্রমিক ইউনিয়নকে দায়ভার করলে আমরা কিন্তু সেই দায়িত্ব আমরা দায়ভার গ্রহণ করবো না। আমরা একজন চালকের সাথে কথা বলতে চাই। আপনি এই ডিজেলের সংকটের কারণে কি ধরনের সমস্যায় পড়ছেন? জি, আসসালামু আলাইকুম। ঘটনা হলো আমার গাড়িটা আমাদের এই জামালপুর বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়ন থেকে প্রত্যেক পাম্পে 10টা করে গাড়ি ভাগ করে দেওয়া হয়েছে। আমি রাত্রে যাই এখন ঘুরে আসছি, নির্ধারিত পাম্পে গেছি, তেল পাইনি এবং অন্যান্য আরো 2-3টা পাম্পে দেখছি কোনো তেল নাই। এখন যাত্রী তো অনেক অবস্থা খারাপ করতেছে, এখন ডিজেল ছাড়া আমাদের চালানো অবস্থা খুবই দুর্বিষহ হয়ে পড়তেছে। এই ব্যাপারে আমি মনে করি জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ধন্যবাদ। চৈতি, যেমনটি শুনছিলেন এই চালক এবং শ্রমিক নেতারা যেটি বলছেন যে ডিজেল সংকটের যদি দ্রুত সমাধান করা না হয় তাহলে ঈদ ফেরত যে যাত্রীরা আছেন যারা বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন, কর্মস্থলের উদ্দেশ্যে যাবেন, তারা কিন্তু বড় ধরনের দুর্ভোগে পড়বেন। জি সুমন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে বরগুনা থেকে আরো যুক্ত আছেন সহকর্মী সাগর আকন। সাগর, নিশ্চয় শুনতে পাচ্ছেন, জানাবেন যে জ্বালানি তেলের সংকটের কারণে সমুদ্রগামী যেসব ট্রলার রয়েছে সেই ট্রলারে চলাচলের উপর কতটুকু প্রভাব পড়েছে, মালিক এবং জেলেরা কি বলছেন, সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। চৈতি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে জ্বালানি তেলের যে একটি সংকট তৈরি হয়েছে, আসলে এই সংকটটি যেমনি ভাবে তৈরি হয়েছে তার চাইতেও বেশি হয়েছে কৃত্রিম একটি সংকট। জেলেরা যেটি বলছে, আমরা জেলেদের সাথে কথা বলেছি, যারা মৎস্য ব্যবসায়ী রয়েছেন এবং ট্রলার মালিক সমিতি রয়েছেন, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে ডিজেল থাকলেও একটি কৃত্রিম সংকট তৈরি করেছে একটি মহল। এই কৃত্রিম সংকট যদি তৈরি না করতো সেক্ষেত্রে কিন্তু যে সমুদ্রগামী যে হাজারের অধিক ট্রলার রয়েছে বরগুনার, আপনি জানেন যেহেতু দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র কিন্তু বরগুনার পাথরঘাটায়। আমরা দেখেছি সকাল থেকে ঘুরে যে পাথরঘাটার পদ্মা এলাকায় এবং পাথরঘাটা সুলিশ গেট এলাকায় শত শত ট্রলার নোঙর করে রয়েছে। শুধু জ্বালানি তেলের অভাবে কিন্তু তারা সমুদ্রে যেতে পারেনি ঈদের আগ থেকে। এবং জেলেরা যেটি বলছে যে আসলে যদিও তারা খুব কম সংখ্যক ট্রলারে তেল পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাদের প্রতি ব্যারেলে 3 থেকে 4 হাজার টাকা বেশি তাদেরকে দিয়ে তারপরে তেল সংগ্রহ করতে হচ্ছে। এবং তারা আরেকটি বিষয় বলছে যে আসলে তারা তেল পেলে কিন্তু প্রতি ট্রলারে 1 থেকে 2 ব্যারেল তেল পাচ্ছে, কিন্তু প্রতিটি সমুদ্রগামী ট্রলারের জন্য 5 থেকে 6 ব্যারেল তেলের কিন্তু প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিন্তু তাদের যে সমুদ্রে কাঙ্ক্ষিত যে মাছ আহরণ সেটি কিন্তু তারা করতে পারছে না। এবং আপনি জানেন যেহেতু এটি বড় একটি মৎস্য অবতরণ কেন্দ্র, এই যে সামুদ্রিক মাছের যে মৎস্যের উপর যে প্রভাব সেটি কিন্তু সারা জেলা এবং সারা দেশেই কিন্তু পড়ছে। এবং এই যে প্রভাব সেটি আমরা দেখতে পেয়েছি যে এখানে যে বরগুনার যে বিভিন্ন মাছ বাজারগুলি রয়েছে, পাইকারি যে বাজারগুলি রয়েছে, সেই বাজারে কিন্তু সেই প্রভাব পড়েছে। পর্যাপ্ত পরিমাণ মাছ কিন্তু এখানে নেই। এবং আপনি জানেন যে আসলে এখানে পাথরঘাটা থেকে এই যে বঙ্গোপসাগরের মাছ দেশের বিভিন্ন স্থানে কিন্তু এখান থেকে মাছ যায়, সেক্ষেত্রে কিন্তু এই যে মাছের যে চাহিদা সেটি কিন্তু পর্যাপ্ত পরিমাণ পূরণ হচ্ছে না। এবং ট্রলার মালিক সমিতিরা পাশাপাশি আরেকটি দাবি করেছেন যে আসলে মৎস্য বিভাগ থেকে আসলে তাদের জন্য যে কোনো ব্যবস্থা সেটি কিন্তু নেওয়া হচ্ছে না। কারণ হচ্ছে মৎস্য বিভাগ থেকে যদি এটি একটি ব্যবস্থা নিত, একটি পদ্ধতি করে দিত যে তেল সংগ্রহের জন্য, সেক্ষেত্রে কিন্তু সমুদ্রগামী যারা ট্রলার তারা কিন্তু নির্বিঘ্নে মাছ। সাগর, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে বরগুনার তেল না পাওয়ার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির খবর। আমাদের সাথে বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাগর আকন। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলেও দেশে আপাতত জ্বালানি তেলের ঘাটতি বা সংকট নেই বলছে সরকার। তবে এই কথার সাথে বাস্তবতার যেন মিল নেই। ফিলিং স্টেশনগুলো চাহিদা মতো জ্বালানি দিতে পারছে না যানবাহনে। মালিকরা বলছেন এই মুহূর্তে ঘাটতি না থাকলেও সরবরাহ কমিয়ে দেওয়া এবং জ্বালানি তেল ব্যবস্থাপনায় ত্রুটির কারণেই পাম্পগুলো জ্বালানি তেল সংকটে পড়েছে। জাহিদুল ইসলামের রিপোর্ট। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 253 কিলোমিটার। ফেনী পর্যন্ত 163 কিলোমিটারের রাস্তায় আছে শখানিক ফিলিং স্টেশন। গত বুধবার এই পথ ভ্রমণে দেখা গেল নারায়ণগঞ্জের বন্দর উপজেলার এই পাম্পটি ছাড়া বাকি কোথাও জ্বালানি তেল মিলছে না।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে যতটুকু জ্বালানি পাওয়া যাচ্ছে তা রেশনিং করে পরিবহনগুলোতে দিতে হচ্ছে, মজুদ শেষে বিক্রি বন্ধ। আগে যে পরিমাণ তেল চাহিদা ছিল ওই পরিমাণে আমরা তেল উঠাতাম, এখন দৈনিক এক গাড়ি মোটামুটি পাই। এটা দিয়ে আমরা সবাই সন্তুষ্ট করার জন্য সবাই কম বেশি দিয়া চেষ্টা চালাচ্ছি যেন সবাই তেলটা পায়। এখানে ভিড় করা ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলগুলো চাহিদার কম জ্বালানি পেয়ে ক্ষোভ জানালো চলমান জ্বালানি সংকট নিয়ে। বগুড়া সাইরাকান্দি থেকে আসলাম, কোথাও কোনো পাম্পে তেল পাই নাই। ফরিদপুর থেকে ইতামাত আইছি, একটা পাম্পেও তেল নাই। তেলগুলো গেল কোথায়? মাত্র একটা পাম্পে তেল দিচ্ছে। খুচরা দোকান তেল পাওয়া যায় 140 টাকা লিটার, 180 টাকা লিটার। মূলত গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া কন্ডেন্সেট থেকে চাহিদার সবটুকু পেট্রোল এবং অকটেনের 75% পূরণ হয়, আর ডিজেলের চাহিদার প্রায় সবটুকু আমদানি নির্ভর। তবে ডিজেলের ঘাটতি থাকলেও অদ্ভুতভাবে ফিলিং স্টেশনগুলো অকটেন শূন্য। অকটেনে আমরা পাচ্ছি না, যেহেতু পাচ্ছি না সেহেতু আমরা দিতে পারতেছি না। চাঁদপুর আপ ডাউনে প্রায় 5-6 হাজার টাকার তেল খায়, যতবারই গেছে অতবারই খালি হয়েছে ফিরা। না আমাদেরকে যদি ওইখান থেকে তেল না দেয় আমরা কিভাবে বিক্রি করব? ফিলিং স্টেশন মালিকরা বলছেন জ্বালানি তেল সরবরাহ নিয়ে সরকার আন্তরিক, তবে ব্যবস্থাপনা ত্রুটি এবং মজুদ প্রবণতায় সংকটের জন্য দায়ী। ডিপোতে ওনারা সিস্টেমটা করছেন 2025 মার্চ মাসে যেই তেল দেওয়া হয়েছে ওনার 2026 মার্চ মাসে ওই তেল দিবে, এর অতিরিক্ত দেবে না। 25 সালের মার্চ আর 26 সালের মার্চে তো 20-30% গাড়ি বাড়ছে। এরপরে দেখেন এই যে একটা প্যানিক বাইং পাবলিকের ভিতরে, এইটার জন্য আরও ধরেন 20% চাহিদা। এমনও যে পেট্রোল পাম্প আছে সপ্তাহে একদিন তেল দেয় নেই, তো ওই পাম্পগুলো তো বন্ধ হয়ে গেছে। একটা রাস্তায় যদি 3-4টা পেট্রোল পাম্প লাগাতার পাবলিক বন্ধ পায় তো পাবলিকের মাথা তো এমনি খারাপ, আরই তেল তো নাই। তারা বলছেন ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে মুনাফার লোভে ফিলিং স্টেশনগুলোতে মজুত করা বা বেশি দামে বিক্রির সুযোগ নেই। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের জ্বালানি সরবরাহের চাপের মধ্যে 31,000 টন পরিশোধিত জ্বালানি তেল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে। বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফাত হামিম জানান, বৃহস্পতিবার রাতেই জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে বার্থিং করেছে। ইউনিপেক নামের চীনের একটি প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী সিঙ্গাপুর থেকে 31,000 টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে এমটি গ্র্যান্ড কুভা নামের ট্যাঙ্কার জাহাজটি। এছাড়াও চলতি মাসের 31 তারিখে 82,000 টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভেড়ার কথা রয়েছে। সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতার কারণে সরবরাহ সূচিতে অনিশ্চয়তা তৈরি হলেও নতুন এই চালান কিছুটা স্বস্তি দিতে পারে বলেও জানান তিনি। চট্টগ্রামে বাজারগুলোতে ঈদের পরেও কমেনি মুরগির দাম। এছাড়া সবজির দাম কিছুটা কমলেও এখনও তা সাধারণের নাগালে আসেনি। চট্টগ্রামে বাজারে সোনালী মুরগি 380 টাকা, ব্রয়লার মুরগি 190 টাকা, আর দেশি মুরগি বিক্রি হচ্ছে 750 টাকায়। এছাড়া গ্রীষ্মকালীন সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকায়। ডিমের দাম স্থিতিশীল রয়েছে, প্রতি ডজন বিক্রি হচ্ছে 110 টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে 850 থেকে 950 টাকা এবং খাসি 1250 টাকায়। তবে কমেছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম। খাগড়াছড়ি দীঘিনাল উপজেলার বোয়ালখালী নতুন বাজারে আগুনে পুড়ে গেছে 35টির বেশি দোকান। এলাকার লোকজন জানান, বৃহস্পতিবার রাত 3টার দিকে বাজারের একটি গলিতে আগুনের সূত্রপাত। পরে আগুন দ্রুত আশেপাশে দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে। বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে 4 থেকে 5 কোটি টাকার ক্ষয়ক্ষতির শঙ্কা করা হচ্ছে। আগুনের কারণ এখনো জানা যায়নি, তবে ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। 26শে মার্চে প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে যুক্তরাজ্য বিএনপি। এই উপলক্ষে লন্ডনের একটি হলে আয়োজিত সভায় বক্তারা স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ। সভা শেষে মুক্তিযুদ্ধের সব শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানান যুক্তরাজ্য বিএনপির নেতারা। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, থাকুন 71 সাথে।